ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার। আজকে তোমাদের 2021 সালের এএনএম এবং জিএনএম এর যে শিফট, সেই শিফটের কোশ্চেনগুলো আলোচনা করার জন্য দেখো সরি এএনএম জিএনএম এর 2021 সালের যে 10টি প্রশ্ন রয়েছে, সেই 10টি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি। এর সিনোনিম কি? চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি। অব্লিগেটরির মানেটা কি আমাকে আগে জানতে হবে। অব্লিগেটরি মানে কি? অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। এর মানে কি? এর মানে হচ্ছে বাধ্যতামূলক। এর মানে কি? বাধ্যতামূলক বা বলতে পারি প্রয়োজনীয়। প্রয়োজনীয়, তাই না? তাহলে এই যে এই অব্লিগেটরির মানেটা আমরা আগে জানলে যে তারপরে আমরা যদি এগুলো অপশনগুলো দেখি তাহলে বুঝতে পারবো। অ্যাগ্রিয়েবল মানে হচ্ছে কোনো একটা জিনিসের সম্মতিযোগ্য, এগ্রিয়েবল। রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়। স্টাবন মানে হচ্ছে একগুঁয়ে। ইউজফুল মানে হচ্ছে নেসেসারি বা প্রয়োজনীয়। বা তাহলে দেখো, ইউজফুল হচ্ছে দরকারি যেটা, আর রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়। তাহলে আমরা কোন অপশনটা পাবো? অপশন বিটা, অব্লিগেটরি মানে হচ্ছে প্রয়োজনীয়। এই যে দেখো, স্টাবন, এটাও বিভিন্ন পরীক্ষা আছে, এখান থেকে আমরা কিন্তু কিছু কোশ্চেন আলোচনা করে দেবো। দেখো, এই স্টাবন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রাখতে পারো। এই স্টাবনটা আমরা বিভিন্ন পরীক্ষা পেয়েছি। স্টাবনের সিনোনিম আমরা কি কি পাবো? স্টাবনের সিনোনিম আমরা পাবো অবস্টিনেট, ও বি সরি কি কি পাচ্ছি আমরা? অবস্টিনেট, ও বি এস টি আই এন এ টি ই, অবস্টিনেট পাবো। আর কি পাবো? অ্যাডামেন্ট, এ ডি এ এম এ এন টি, অ্যাডামেন্ট পাবো। আর কি পাবো? আর পেতে পারি রিজিড, পেতে পারি রিজিড মানে দৃঢ়, রিজিড। আর কি পাবো? ইনফ্লেক্সিবল, যাকে নমনীয় করা যায় না, অনমনীয়, ইনফ্লেক্সিবল মানে হচ্ছে কি? অনমনীয়। তাহলে এতগুলো সিনোনিম আমরা পেলাম। আমি এটা এই ওয়ার্ডটা সম্পর্কে আমি এত কেন বললাম, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। এই অবস্টিনেটটা আসতে পারে, অথবা অ্যাডামেন্ট ভীষণ ভীষণ আছে। নার্ল বলতে পারি, GNARL, নার্ল মানে হচ্ছে একগুঁয়ে, GNARL, নার্ল মানে হচ্ছে একগুঁয়ে। বুঝতে পারলে? তাহলে এতগুলো আমরা পেলাম। এর কনস্ট্যান্ট বলতে পারি, স্টাবন মানে যে একটা জায়গায় স্থির, কনস্ট্যান্ট। তাহলে এইগুলো হচ্ছে আমরা সিনোনিম পেলাম। তাহলে এই অব্লিগেটরি সিনোনিম হচ্ছে রিকোয়ার্ড, আর স্টাবন মানে হচ্ছে কি? একগুঁয়ে। স্টাবন মানে একগুঁয়ে, একজেদি, যে যার মধ্যে প্রচুর পরিমাণে জেদ রয়েছে। ঠিক আছে, নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকেল। ফিকেল মানে কি? ফিকেলের মানে তাড়াহুড়ো করা, ভীষণ রকম তাড়াহুড়ো করেছে। ঠিক আছে, ফিকেল মানে যে মনস্থির করে না, যে ভীষণ রকম চঞ্চল প্রচুর, যে ভীষণ রকম চঞ্চল, তাকে কি বলবো? মানে দোজ হু আর নট কনস্ট্যান্ট, যারা কনস্ট্যান্ট নয়, যারা স্থির নয়। তাহলে এর অ্যান্টোনিম বলেছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকেল। ফিকেল মানে হচ্ছে তোমার যে চপলতা রয়েছে, যার মধ্যে অস্থিরতা রয়েছে। তাহলে দেখো, টেস্টি মানে তো সুস্বাদু, এটা তো হবেই না। কুইক মানে তাড়াহুড়ো করা, কুইকের সিনোনিম আমরা পেতে পারি নিম্বেল, NIMBLE, নিম্বেল মানেও তাড়াহুড়ো করা, NIMBLE, নিম্বেল মানেও তাড়াহুড়ো করা। আচ্ছা, হেলদি মানে জানো তো স্বাস্থ্যকর। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক, স্থির, কনস্ট্যান্ট। রিজিড, কনস্ট্যান্টের সিনোনিম আমরা বলতে পারি রিজিড মানে ফিক্সড, বলতে পারি ফিক্সড, FIXED, ফিক্সড। তাহলে এই সিনোনিমগুলো আমরা পেলাম। তাহলে দেখো, এই ফিকেল মানে কি? ফিকেল মানে তাড়াহুড়ো করা বা চপল, যে অস্থির রয়েছে, যার মধ্যে অস্থিরতা রয়েছে। তাহলে এটা হচ্ছে ফিকেলের সিনোনিম, কুইক বা নিম্বেল। কিন্তু এই অ্যান্টোনিম যদি বলেছে, অপোজিট ওয়ার্ড বলেছে, তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হবে? কনস্ট্যান্ট মানে কি? রিজিড, যে ধ্রুবক, যে স্থির, যে ভীষণ রকম, যার মধ্যে চপলতা নেই। ঠিক আছে, কনস্ট্যান্ট, যে ভীষণ রকম বলতে পারি আমরা ইনফ্লেক্সিবল, এটাও বলতে পারি। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইটালিক ইন দ্য গিভেন সেন্টেন্স। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড। এই যে দেখো, আমি এর আগেও শিফট ওয়ানে যে কোশ্চেনগুলো পেয়েছিলাম, সেম কোশ্চেন আমরা পেয়েছি আবার এখানে। দেখো, সেম কোশ্চেন বলবো না, সেম টাইপের কোশ্চেন। দুটো ওয়ার্ড রয়েছে, ইটালিসাইজড ওয়ার্ড রয়েছে, একটা ভয়েড, একটা সিকলি। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড মানে এটা অকার্যকর, মানে ভয়েড মানে যেটা শূন্যতা, যার মধ্যে কোনো মানে একটা কাজ দেবে না। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড। আর আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পার্সন। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড, ওয়াজ প্যাসিভই রয়েছে, হ্যাঁ, ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে।
অকার্যকর হিসেবে। আর আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পার্সন, সিকলিটা আছে কিসে, ইটালিসাইজড ওয়ার্ডে সিকলি। তাহলে এই দুটো ওয়ার্ডের কে বাদ দিয়ে, এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করে কোন এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা এই দুটো ওয়ার্ডের মিনিং বহন করবে। তাহলে দেখো ইউজলেস মানে কি, ইউজলেস মানে যেটা প্রয়োজন নেই, অব্যবহারযোগ্য, ইউজলেস হবে না। ডিফেক্টিভ মানে যেটা ফল্ট, ফল্ট রয়েছে, ডিফেক্টিভ মানে কি ফল্ট, ফল্টি, যেহেতু অ্যাডজেক্টিভ আছে সেহেতু আমরা এটা। আচ্ছা উইক, উইকটা কি, উইক মানে দুর্বল, ফিভেল, FEEBLE, ফিভেল মানে দুর্বল, উইক। তাহলে এটা কি ইনভ্যালিড, ইনভ্যালিড মানে হচ্ছে যেটা আমরা কার্যকর নয়, অর্থাৎ সিকলি, সিকলি মানে হচ্ছে অসুস্থ, সিকলি মানে অসুস্থ, ইনভ্যালিড মানে অসুস্থ। দেখবে আমরা ক্লাস 12-এ, তোমরা যেহেতু নার্সিং যেহেতু পড়ছো সেহেতু তোমরা সবাই ক্লাস 12 পাস করে এসছো, তো ক্লাস 12-এ দেখবে একটা টেক্সট ছিল এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। এই যে স্ট্রং রুটসে দেখবে আমরা এপিজে আব্দুল কালামের বাবা যখন প্রেয়ার মানে মসজিদে যেতেন, তখন মসজিদ যখন বেরিয়ে আসতেন তখন কিছু ইনভ্যালিড পার্সন যারা রিলেটিভ, যারা খুব কাছের আত্মীয়, তারা ওয়েট করতো কিসের জন্য, এক বাটি জল নিয়ে ওয়েট করতো, কালামের বাবার উদ্দেশ্যে এক বাটি জল দিত এবং তার বাবা তার ফিঙ্গারটা ছুঁয়ে সেটার জন্য কিছুটা মন্ত্র পড়ে এবং ওই জলটা ক্যারি করা হতো কাদেরকে, ফর দ্য ইনভ্যালিড পিপলস, ফর দ্য ইনভ্যালিডস, ওই ইনভ্যালিডটা ওইখানে আছে দেখবে, ঠিক আছে। দিস ওয়াটার ক্যারিড ফর ইনভ্যালিডস, দেন দিস ওয়াটার ক্যারিড ফর ইনভ্যালিডস, পার্টিকুলার এই লাইনটা আছে দেখবে। তাহলে এই যে ক্যারিড ফর ইনভ্যালিডস, ইনভ্যালিড মানে হচ্ছে অসুস্থ ব্যক্তি। তাহলে দেখো আমরা এই দুটো ভয়েড মানে হচ্ছে অকার্যকর বা যেটা কাজে দেবে না আর, যেটা ফলস, আর সিকলি মানে হচ্ছে ইনভ্যালিড বা অসুস্থ। তাহলে এটা দুটো ওয়ার্ডকে কে রিপ্লেস করলো, এই ইনভ্যালিড ওয়ার্ডটি। তাহলে এই সেন্টেন্সগুলো, এই কোশ্চেনগুলো বুঝতে পারছো কীভাবে হয়। নেক্সট, choose the word which can most appropriately replace the italicized word in the given sentence. দেখো primitive tales mainly comprised stories of old times gods and heroes. কি বলছে, প্রিমিটিভ টেলস মেনলি কম্প্রাইজ স্টোরিজ অফ ওল্ড টাইমস, পৌরাণিক দিনে, পুরনো দিনে, পৌরাণিক যুগে গড, ভগবানদের এবং হিরোদের নিয়ে যে সমস্ত গল্প গাথা, যে সমস্ত গল্প রচিত হতো তাদেরকে কি বলা হয়, ওড, ওডি, ওড, লিজেন্ড, নাকি এপিক, নাকি এলিগরি। এলিগরিটা কি আগে দেখি, এলিগরি হচ্ছে যে লং ন্যারেটিভ স্টোরি, ঠিক আছে। এলিগরি, ফ্যাবেল এগুলো আমরা পেয়েছি। ফ্যাবেল মানে কি, এই স্টোরি হুইচ ইজ এ মোরাল লেসন, যার মধ্যে একটা মোরাল নীতিবাক্য রয়েছে, তাদেরকে ফ্যাবেল বলা হয়। যেমন আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প পেয়েছি, ঠিক আছে। কি টাইম অ্যান্ড টাইড, এর এর নীতি কথা কি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না, এটা নীতি কথা, ঠিক আছে। এরকম এই যে নীতি কথা আমরা যে গল্প পাই সেগুলোকে বলে ফ্যাবেল। আর এলিগরিটা কি, এলিগরি ইজ অলসো এ মোরালিস্টিক স্টোরি, ইজ এ লং ন্যারেটিভ মোরালিস্টিক স্টোরি, এলিগরিও একটা লং ন্যারেটিভ স্টোরি। এপিক কি, এপিক হচ্ছে মহাকাব্য, মহাকাব্য কোনগুলো, যেমন রামায়ণ, আমাদের হিন্দু শাস্ত্রে রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, গ্রিক লিটারেচারে রয়েছে ইলিয়াড, হোমার্সের ইলিয়াড অ্যান্ড ওডিসি, এগুলোকে হচ্ছে বলে মহাকাব্য। হ্যাঁ, আচ্ছা ওল্ড আর লিজেন্ড মানে কি, এই যে লিজেন্ড, এ প্রিমিটিভ টেলস মেনলি কম্প্রাইজ স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ, দ্যাট ইজ কল্ড লিজেন্ড, দ্যাট ইজ কল্ড লিজেন্ড, ওকে। আর ওড, ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান, আমরা কিডসের পোয়েমগুলো পেয়েছি, ওড। হ্যাঁ, নেক্সট, choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. Those who have well dashed their transition from village life to city life have prospered. এর মানে কি, those যারা who have well dashed their transition, যারা তাদের ট্রানজিশনটা ভিলেজ লাইফ থেকে, গ্রামের জীবন থেকে, গ্রাম্য জীবন থেকে শহরের জীবনে ম্যানেজ করতে পেরেছে, যারা মেনটেন করতে পেরেছে, তারাই সমৃদ্ধি লাভ করেছে। হ্যাভ প্রসপার্ড, প্রসপার্ড মানে সমৃদ্ধিশালী, সমৃদ্ধ হওয়া। তাহলে দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজ দেয়ার ট্রানজিশন, দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড। ফাইনালাইজ তো হবেই না, ট্রাইডও হবে না, টেকেনও হবে না, তাহলে কি হলো, ম্যানেজড। নেক্সট, শুধু দেখো, শুধু অ্যান্সার করে গেলে হবে না, প্রত্যেকটা অ্যান্সার, ওই অ্যান্সারটার পাশাপাশি বাকি তিনটে অপশন কেন হলো না সেটাও আমাদের আলোচনা করা উচিত, সেটাও জানা উচিত, তবেই তুমি শিখতে পারবে। নেক্সট, observe the two italicized word in the following two sentences and give your observation by choosing any one option below. A vote of censure was passed against the chairman, and next one is every film needs a clearance from the censor board. So দেখো, a vote of censure, so এখানে কি বলেছে, এখানে দুটো italicized word কি রয়েছে, একটা হচ্ছে censure আর একটা হচ্ছে censor। দেখবে every film needs a clearance from the censor board, censor board মানে কি,
দেখবে কোনো ফিল্ম রিলিজ হওয়ার আগে সেখানে সেই ফিল্মটাকে আগে সেন্সর বোর্ড আগে মতামত অনুমতি দেয় যে এই ফিল্মটা চালানো যাবে কি না। সেন্সর বোর্ড ক্লিয়ারেন্স দেওয়ার পর তবে যাই হলে রিলিজ হয় বইটা, বুঝতে পারলো। উইদাউট সেন্সর বোর্ডের পারমিশন আমরা কিন্তু কোনো সিনেমা রিলিজ হয় না, ঠিক আছে। কিছু জিনিস থাকে, কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে সেন্সর বোর্ডের, সেই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যদি মেনে চলে কোনো সিনেমা, তবেই সেই সিনেমা পাবলিশ হয়। দেখবে অনেক সময় দেখেন বলে না যে সেন্সর বোর্ডের তরফ থেকে এই সিনেমাটাকে আটকে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ধরো আমরা যখন দেখেছিলাম যে নমস্তে লন্ডন অনেক দিন আগে, ঠিক আছে, পরাঞ্জয় জলিয়ারের যে ডুপ্লিকেট, ঠিক আছে, সিনেমাটা, সেখানে একটা প্রবলেম হয়েছিল, সেন্সর বোর্ড হয়েছিল। বা পিকে সিনেমাটা, সেখানে নিয়েও একটা ধর্ম নিয়ে একটা সমস্যা হচ্ছিল, সেটা নিয়েও সেন্সর বোর্ডে একটা আলোচনা চলছিল, ঠিক আছে। এখন বেশিরভাগ সিনেমায় দেখবে সেন্সর বোর্ড আগে ক্লিয়ারেন্স দেবে, তারপর সেটা, তাহলে ওই সেন্সরের স্পেলিং কি? ওই সেন্সরের স্পেলিং হচ্ছে CENSOR। তাহলে ওই সেন্সর আর এই একদম স্পেলিং ঠিক আছে, তাহলে অপশন 2 ইজ মানে 2 নম্বর কোশ্চেনটা ঠিকঠাক আছে, সেন্সর। আর এ ভোট অফ সেন্সিওর ওয়াজ পাস্ট এগেইনস্ট দ্য চেয়ারম্যান, এই সেন্সিওর স্পেলিং হচ্ছে CENSURE, সেন্সিওর, ঠিক আছে। তাহলে অপশন 1 ইজ ইনকারেক্ট, তাহলে অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। দেখো একটা জিনিস বলি, এই যে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হোমোনিম। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হোমোনিম। বাংলায় বলা হয় সমোচ্চারিত শব্দ, হোমোনিম। ডাইরেক্টলি হোমোনিম থেকে কোশ্চেন দেবে না, এরকম সেন্টেন্স দিয়ে কোশ্চেন দেবে। অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, নাকি বোথ সেন্টেন্স আর কারেক্ট, নাকি নাইদার সেন্টেন্স 1 নট সেন্টেন্স 2 কারেক্ট, মানে অ্যাকচুয়ালি বোথ সেন্টেন্স আর ইনকারেক্ট, কোনটা? তাহলে অপশন 2, অপশন বি, অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। ক্লিয়ার? Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. Ashok had to drop his plan of going to the picnic as he had certain dash to keep during that period. Ashok had to drop his plan. অশোক তার প্ল্যান ড্রপ করলো পিকনিকে যাওয়ার, মানে ক্যান্সেল করে দিল, অ্যাজ কারণ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দিট পিরিয়ড। একটা জিনিস সবসময় মনে রাখবে, এখানে অপশনগুলো আগে দেখি। আর্জেন্সিস মানে তা একটা এমার্জেন্সি কিছু কেস রয়েছে, আর্জেন্সিস। প্রিপারেশন মানে প্রস্তুতি, কমিটমেন্ট মানে কাউকে কথা দেওয়া আছে, আর অ্যারেঞ্জমেন্ট মানে প্রস্তুতি বা অ্যারেঞ্জমেন্ট মানে কোনো একটা সরঞ্জাম করা। তাহলে দেখো অ্যারেঞ্জ করা, তাহলে অশোক হ্যাড টু, তাহলে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে বসবে? মিনিং অনুযায়ী ভালো করে দেখো। অশোক তার প্ল্যান ড্রপ করলো, ক্যান্সেল করলো, পিকনিকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিল বা ড্রপ করলো, কারণ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড, তাকে ওই সময়ের মধ্যে কিছু একটা জিনিস করতে হবে বা রাখতে হবে, সেটার জন্য সে ক্যান্সেল করেছে। তাহলে 2, অ্যাজ হি হ্যাড সার্টেন আর্জেন্সিস, তার মধ্যে সার্টেন কিছু আর্জেন্সি রয়েছে, এমার্জেন্সি কিছু কেস রয়েছে, নাকি সার্টেন প্রিপারেশন রয়েছে, নাকি সার্টেন কমিটমেন্ট রয়েছে। দেখো এই প্রিপারেশন তো হবেই না কোনো দিন, আচ্ছা অ্যারেঞ্জমেন্ট হবে না। পরে রইলো কোন দুটো অপশন? কমিটমেন্টস আর আর্জেন্সিস। আর্জেন্সিও হতে পারে, কিন্তু আর্জেন্সিস হবে না। কেন হবে না? কারণ এই যে দেখো, টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড, ওই সময়ের মধ্যেই রাখতে হবে। আমরা কোন একটা জিনিস, কোন জিনিসটা আমরা রাখতে চাই, যেটা আমরা কথা দিয়ে থাকি, যেটা আমরা কমিটমেন্ট দিয়ে থাকি, তাই না? আমরা যে কমিটমেন্ট, মানে আমি তোমার সাথে কমিটমেন্ট করছি যে আমি কোনোদিন ছেড়ে যাব না, এই যে কমিটমেন্ট সব থেকে ডাহা মিথ্যে কথা এখনকার দিনে, ঠিক আছে। তাহলে কি এই যে কমিটমেন্ট, কমিটমেন্ট মানে হচ্ছে কথা দেওয়া, কাউকে কথা দেওয়া আছে। তাহলে অ্যাজ হি হ্যাড সার্টেন কমিটমেন্ট টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড, তাহলে কোনটা হবে? অপশন সি, অ্যাজ হি হ্যাড সার্টেন কমিটমেন্টস টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড। ক্লিয়ার? আর্জেন্সিসটা কেন হলো না, বাদ চলে গেলো, বুঝতে পারলে? এখানে যেহেতু কথা দেওয়ার ব্যাপার আছে, সেহেতু আমরা কমিটমেন্ট মানে রাখার কথা বলা হয়েছে। টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড, ওই সময়ের মধ্যে রাখতে হবে। তাহলে কি হলো? অপশন সি, কমিটমেন্টস। কেন হলো বোঝা গেছে। নেক্সট, fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. এর মানে কি? এর মানে হচ্ছে I shall not join dash you need me। দেখো এর মানেটা কি? fill in the blank, ওই শূন্যস্থানে পূরণ করো কি দিয়ে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে যুক্তিযুক্ত ওয়ার্ড দিয়ে, যাতে এই সেন্টেন্সের একটা কমপ্লিট সেন্স থাকে। তাহলে I shall not join dash you need me, আমি জয়েন করবো না যতক্ষণ যদি না তুমি আমাকে চাও, নিড যদি না আমার তোমাকে প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে যদি না, যদি না ইংরেজি কি? ইফ নট। ইফ মানে যদি, হোয়েদার মানে যদি, আর আনলেস মানেও যদি না। তাহলে দেখো এই দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। অপশন এলিমিনেটটা আগে জানতে হবে। এই দুটো অপশন কেন হলো না? কারণ এখানে একটা যদি না লাগবে। তাহলে ইফ মানে কি? যদি, এবং হোয়েদার মানেও যদি, ঠিক আছে। ইফ আর হোয়েদারের মধ্যে ডিফারেন্স আমি বলবো। ইফ নটটা কি? ইফ নট মানেও যদি না, তাহলে ইফ নট হবে না, আনলেস হবে। কোনটা হবে? হবে কোনটা?
হবে আনলেস। তাহলে স্যার কোশ্চেন আসতে পারে যে স্যার আনলেস মানে তো যদি না, ইফ নট মানে যদি না, তাহলে কেন ইফ নটটা হলো না? এর কারণটা হচ্ছে দেখো, আই শ্যাল নট জয়েন, ইফ নট ডাইরেক্টলি বসে না, কি বসে, ইফ ইউ নট নিড মি, তাহলে হতো ইফ ইউ, ইফের পরে সাবজেক্ট আসবে, তারপর নট আসবে, ইফ নট ডাইরেক্ট আসবে না। ক্লিয়ার? তাহলে আমাদের ইফ নটটা এলিমিনেট হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে কি এলো তার জায়গায় এলো আনলেস। কেন এলো বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা অপশন শুধুমাত্র অ্যান্সার করলে হবে না, প্রত্যেকটা অপশন কেন হলো না, এই অপশনটা কেন হলো, এই অ্যান্সারটা কেন হলো, এবং এই বাকি তিনটে অপশন কেন হলো না, সেটাও জানাটা প্রয়োজন। ক্লিয়ার? এবার দেখো, এই যে ইফ, ইফ মানে যদি, আর ওয়েদার মানেও যদি। ঠিক আছে? আমরা ন্যারেশন চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনে ইফ বা ওয়েদার পাই। হয়ে ইফ মানে হচ্ছে একটা নিশ্চিত থাকে, একটা সার্টেনিটি থাকে, আর ওয়েদারটা হচ্ছে আনসার্টেনিটি থাকে, হবে কি হবে না, হতেও পারে নাও পারে, যে আনসার্টেনিটি। ওয়েদার রিপ্রেজেন্টস আনসার্টেনিটি, আর ইফ রিপ্রেজেন্ট সার্টেনিটি। নেক্সট, fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. Each statement is replete dash contradiction. এটা কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে কি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকচুয়ালি, এগুলো কি ইনটো প্রিপোজিশন, অফটো প্রিপোজিশন, বাই প্রিপোজিশন, উইথ প্রিপোজিশন। কিন্তু কিছু কিছু এগুলো কোনো রুলস নেই, কিছু কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিছু কিছু ওয়ার্ডের সাথেই বসে। ঠিক আছে? তাহলে রিপিটেডের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, রিপিটেডের সাথে কি বসে, উইথ। এর কোনো কিন্তু রুলস নেই। ক্লিয়ার? নেক্সট, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। একটা জিনিস এখানে বলি, আমরা যখন এরর কারেকশন করব, গ্রামার পার্ট একটা, ভোকাবস যখন আমরা করাই, ভোকাবস করতে গেলে আমাদের কি হয়, কোনো একটা জিনিস মুখস্থ রইলো, আমরা বলে দিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এরর কারেকশন করবে, এরর কারেকশনের সম্যক একটা ধারণা দরকার গ্রামারের, তবেই তুমি এরর কারেকশন করবে। And most of the error correction comes from the subject verb agreement. অর্থাৎ the verb is always situated according to the subject. সাবজেক্ট অনুযায়ী সবসময় বসবে ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটি হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটি হবে প্লুরাল। যদি কেউ বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামারটা না দেখে থাকো, সেই ক্লাসটা একবার দেখে নেবে যে কিভাবে একটা নাউনের সাথে এস বাই এস যোগ করে প্লুরাল করা হচ্ছে, এবং কিভাবে ভার্বের সাথে এস বাই এস যোগ করে সিঙ্গুলার করা হচ্ছে। নাউনের সাথে এস বাই এস যোগ করা মানে সেটা সিঙ্গুলার, প্লুরাল নাউন, এবং ভার্বের সাথে এস বাই এস যোগ করা মানে সেটা সিঙ্গুলার ভার্ব। এই কনসেপ্টটা মনে রাখবে। তাহলে দেখো এখানে, এবং 60% error correction comes from the 60 to 70% error correction comes from the subject verb agreement, but the rest of the error correction comes from the article, preposition, and also other parts of speech. Okay, some parts of speech are very, that's why I have already told you that parts of speech, to recognize parts of speech is very much important for learning English grammar. পার্টস অফ স্পিচটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে পার্টস অফ স্পিচের খেলা রয়েছে, দেখো একটু বোঝাই। দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি, ব্লাইন্ডরা আমাদের কি ডিজার্ভ করে, আমাদের সিম্প্যাথি, আমাদের সহানুভূতি এবং আমাদের সহযোগিতা তারা ডিজার্ভ করে, তাহলে দেখো এই যে দ্য ব্লাইন্ডস আছে না, এখানে দ্য ব্লাইন্ডস মানে হচ্ছে ব্লাইন্ড পিপল, দ্য ব্লাইন্ড পিপল। একটা জিনিস ভালো করে বোঝো, এই যে এই ব্লাইন্ডসটা এখানে, এটা কিন্তু নাউন নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ব্লাইন্ডসটা কি, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই যে দেখো, এই যে ব্লাইন্ড অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কারণ কি ব্লাইন্ড মানে কি, ব্লাইন্ড পিপল, লোকগুলো কেমন, লোকগুলো হচ্ছে অন্ধ। তাহলে লোকটার আমাদের কি কেমন অবস্থা, লোকটার অবস্থা সিচুয়েশন বোঝাচ্ছে, যে লোকটা কেমন, লোকটার কোয়ালিটি বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে কি এখানে ব্লাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে আমরা এস বাই এস যোগ করে প্লুরাল করতে পারি না। তাহলে অ্যাডজেক্টিভের সাথে আমরা এস বাই এস যোগ করতে পারবো না। এটা কি হবে, দ্য ব্লাইন্ড মানেই হচ্ছে দ্য ব্লাইন্ড পিপল। দ্য ব্লাইন্ড মানে কি, যেমন আমরা বলি দ্য রিচ, দ্য রিচ মানে দ্য রিচ পিপল, ধনী ব্যক্তিরা। দ্য পোর মানে গরিব ব্যক্তিরা, দ্য পোর্স আমরা করি না, দ্য রিচ করি না, দ্য রিচেস করি না, এগুলো ভুল, দ্য পোর্স করি না। ঠিক আছে? এই অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যোগ করি না। আমি আরো একটু ভালো করে বোঝাই। ধরো আমি বললাম রাস্তা দিয়ে যাচ্ছি, তিনটে সুন্দরী মহিলাকে আমি দেখলাম, তিনটে সুন্দরী মেয়েকে আমি দেখলাম, তাহলে আই স 3 বিউটিফুল গার্লস, বা আই স সাম বিউটিফুল গার্লস, কিছু সুন্দরী মহিলাকে দেখলাম। এই যে সাম বিউটিফুল গার্লস, আমরা কার সাথে এস বাই এস যোগ করলাম, নাউন কোনটা, গার্লটা। তো গার্লের সাথে এস বাই এস যোগ করে আমরা কি করছি, প্লুরাল করছি। আমরা বলি না আই স সাম বিউটিফুল গার্লস, আমরা বলি বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ,
তাহলে অ্যাডজেক্টিভের সাথে এস বা এস যোগ করে আমরা প্লুরাল করতে পারি না। তাহলে আমরা কি করব, এই জন্য ব্লাইন্ডস হবে না, কি হবে, দ্য ব্লাইন্ড, এই এসটা রিমুভ হবে, এই রেসটা রিমুভ হয়ে যাবে। তাহলে কোন পার্টে ভুল আছে, অপশন এ, এই এ পার্টটাতে ভুল রয়েছে, এই পার্টটাতে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখবো। তাহলে এখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে সম্পর্ক নেই, কারণ এখানে দেখো সাবজেক্ট, প্রথমে আমরা এরর কারেকশন চিনতে গেলে আগে জানতে হবে যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসছে কিনা। দেখো দ্য ব্লাইন্ডস, এটাকে আমি তর্কের ক্ষেত্রে ধরেই নিলাম, এটা তুমি এস থেকে প্লুরাল দেখলে, এস দেখে ভাবলে যে এটা প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের সাথে ভার্বটা প্লুরাল বসছে কিনা সেটা দেখবো। আমরা কি বলেছিলাম যে ভার্বের সাথে এস বা এস, যেমন ধরো আই গো, আই মানে কি আমি, আমি যাই, উই গো আমরা যাই, কিন্তু হি, হি কি করি, গো করি না কি গোজ করি, হি গোজ করি। হিট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে আমরা কি করলাম, এস বাই এস যোগ করলাম ভার্বের সাথে, তাই না? কিন্তু এখানে কি রয়েছে, আমরা প্লুরাল জানি, তাহলে ডিজার্ভস করিনি, ডিজার্ভ আছে মানে প্লুরাল ভার্ব, তাহলে ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ঠিকঠাক আছে, তাহলে এই পার্টে ভুল হওয়ার কোনো জায়গা নেই। আওয়ার সিম্পেথি অ্যান্ড কোঅপারেশন, এই পার্টটাও ঠিকঠাক আছে, তাহলে ভুল কোথায় আছে, এই যে এই এসটা, তাহলে দ্য ব্লাইন্ড ডিজার্ভ আওয়ার সিম্পেথি অ্যান্ড কোঅপারেশন। তবু তো এই সেন্টেন্সটা তোমাদের অনেক সহজ দিয়েছে। এরপরে আরো একটা অপশন থাকে নো এরর, নো এরর, একটা কোশ্চেন থাকবে নো এরর, একটা আরো একটা অপশন দিয়ে দেবো অপশন ইতে, নো এরর। নো এরর যদি কোনো সেন্টেন্সে কোনো ভুল না থাকে, সেটা চেনা সব থেকে মানে বেশি কঠিন। তুমি সবসময়, আমাদের অভ্যেস কারো ভুল ধরা, আমরা সেন্টেন্সের সাথে ভুল দেখবো, কোথায় ভুল আছে কোথায় ভুল আছে, আমরা দেখবো না যে হয়তো কোনো ভুল নেই, তবুও আমরা ভুল চেক করার চেষ্টা করবো, ওরকম ধরনের কোশ্চেনও পড়ে। ওগুলো খুব টাফ, এসএসসি থাকলে পরে তোমাদের ক্ষেত্রে এরকম সোজা সাপটা জিনিসই পড়বে, কিন্তু আমাদেরকে সমস্ত রকমের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। সুতরাং আজকের মতো এই 2021-এর ফার্স্ট শিফট যদি কেউ না দেখে থাকো, ফার্স্ট শিফটের কোশ্চেন আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, এবং 2021-এর সেকেন্ড শিফটের কোশ্চেনটা আমরা আলোচনা করে দিলাম। যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনার গুরুত্বটা কি, আমরা কেন প্রিভিয়াস ইয়ার দেখবো, যে কোনো পরীক্ষা দিতে যাও, যে কোনো রাজ্যের বলো কেন্দ্রের বলো, জীবনে যত রকমের পরীক্ষা দেবে, আগে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে সেই পরীক্ষাটা সম্পর্কে, তুমি যুদ্ধে যাচ্ছ, যুদ্ধে ঢাল তরোয়াল নিয়ে যেতে হবে। সুতরাং এগুলো হচ্ছে ঢাল তরোয়াল, মানে একটা কোশ্চেন কিরকম কোন টাইপের কোশ্চেন আসে, এই কোশ্চেনটা কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসছে, এবং সেই সিলেবাসটার পর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তবেই আমি যুদ্ধে নামবো, তবেই আমি মেন পরীক্ষায় নামবো। সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে কোনো পরীক্ষা, সেটা নিট হোক, সেটা জি হোক, সেটা এইচএস হোক, বা এসএসসির স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষা হোক, বা ডাব্লিউবিসিএস হোক, যে কোনো পরীক্ষা তুমি দেখবে আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করতে হয়। কেন করতে হয়, কারণ তোমাকে একটা সম্যক ধারণা পাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করলে। দেখো তাহলে আমরা আরেকটা জিনিস আলোচনা করি, যে কোন কোন পোর্শন থেকে আমরা কোশ্চেন পাচ্ছি, কোন কোন পোর্শনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো 46 প্রথমে পেলাম সিনোনিম অ্যান্টোনিম, ভোকাব পার্ট থেকে একটা সিনোনিম পেয়েছি, একটা অ্যান্টোনিম পেয়েছি। তাহলে সিনোনিম অ্যান্টোনিম আমাদের একটা ওয়েটটা দেখতে পাচ্ছ, সিনোনিম অ্যান্টোনিমের ওয়েট একটা রয়েছে। তারপরে কি পেলাম, হোমোনিম, এই যে দেখো ভয়েড আর সিকলি, ঠিক আছে, এই দুটোর এরও সিনোনিম ভোকাব পার্টই যাচ্ছে। আমাকে এই ভোকাব পার্টটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, 3 থেকে 4টা কোশ্চেন আমি ভোকাব থেকে পাচ্ছি 10টার মধ্যে। তাহলে দেখো 100%-এর মধ্যে 40% কোশ্চেন আসছে ভোকাব থেকে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। নেক্সট, তারপরে কি পেলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা পেলাম, এটাও কিন্তু ভোকাবসেরই একটা পার্ট। আচ্ছা, তারপরে কি, এটাও তুমি যদি মানে জানো তবেই পারবে, নাহলে পারবে না, এটাও ভোকাব পার্টি চলে যাচ্ছে, ভোকাবস। নেক্সট কি পাচ্ছি, হোমোনিম, হোমোনিম মানে কি সমোচ্চারিত শব্দ, যেমন ধরো আমরা কি বললাম, নীর, দন্ত নির্দীর্ঘ নীর, বা বাড়ি, বয়াকার রয়েছে বাড়ি, আর বয়াকার অড়য় হস্যই, ডয়শূন্য এই ডয়শূন্য অড় হস্যই, বাড়ি, বাড়ি মানে কি ঘর, আমাদের যে বাসা, আর বাড়ি মানে কি জল। তাহলে এই বাংলায় যেমন সমোচ্চারিত শব্দ রয়েছে, ইংরেজিতে হোমোনিম রয়েছে। ক্লিয়ার, তাহলে হোমোনিম থেকে একটা পেলাম, এটাও কিন্তু ভোকাব পার্ট। তাহলে 6টা আমরা পেয়ে গেলাম অলরেডি ভোকাব পার্ট থেকে। নেক্সট কি পাচ্ছি দেখো, এই যে দেখো এফেক্টিভ ওয়ার্ড, সেম আবার সেই ভোকাব পার্ট, এই ড্যাশ পূরণ, এই 4টা ওয়ার্ডের মানে জানলে তবেই তুমি পারবে। নেক্সট কি পেলাম, আবার ভোকাব পার্ট, এখানে না এটা গ্রামাটিক্যাল পার্ট, আই শ্যাল নট জয়েন আনলেস ইউ নিড মি, এটা গ্রামাটিক্যাল থেকে, অ্যাডজেক্টিভ ইয়ে থেকে পেয়ে গেলাম একটা, কি বলে অ্যাডভার্ব থেকে পেয়ে গেলাম, অ্যাডভার্ব। নেক্সট কি পেলাম, প্রিপোজিশন থেকে একটা কোশ্চেন পেলাম। তারপরে কি গ্রামার, এই একটা কোশ্চেনের জন্য সমস্ত গ্রামারটা তোমাকে কেউ জানতে হবে, তবেই তুমি পারবে। শুধুমাত্র এই একটা, তবে এই পরীক্ষায় একটা দিয়েছে, এরপরে 2023-এর কোশ্চেন যদি দেখি 15টা আছে, বিএসসিতে 20টা কোশ্চেন আছে, মানে ইংরেজির ওয়েটটা বুঝতে পারছো। সুতরাং ইংরেজির ওয়েট 15 থেকে 20 নাম্বার রয়েছে, এবং এই 15 থেকে 20 নাম্বারই তোমার অনেকটা। তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বেশিরভাগই তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমরা কি করো, ইংরেজিটাকে একটু এড়িয়ে যাও, আর ঠিক আছে হয়ে যাবে, কিন্তু না,
কোশ্চেনের ওয়েটটা তুমি দেখো, যে 15টা কোশ্চেন, এক একটা কোশ্চেন একটা পরীক্ষার জন্য এক একটা মার্কস কতটা ইম্পর্টেন্ট। সুতরাং ইংরেজির 15 থেকে 20টা ভীষণ রকমভাবে, এই 20টার মধ্যে 15টার ওপরে করলে তবেই তুমি একটা র্যাঙ্কে আসবে। 20টার মধ্যে 15টা, আর 15টা যদি কোশ্চেন থাকে তার মধ্যে 10টার উপরে, মানে 12টা থেকে 13টা তোমাকে ঠিক করতে হবে উইদাউট কোনো ভুল না করে। সুতরাং এই হচ্ছে আমাদের ইংরেজির টোটাল 10টা কোশ্চেন, এবং এই 10টা কোশ্চেনে আমি টোটাল 4টা প্রায় 40টা জিনিস আমি আলোচনা করলাম 10টা কোশ্চেন করতে গিয়ে। ঠিক আছে, সুতরাং খুব ভালো করে পড়ো এগুলো, এবং গ্রামাটিক্যাল যে বেসটা আগে ক্লিয়ার করো। এবং তার জন্য আমরা যে বেসিক ক্লাস একটা দিয়ে রেখেছি, ঠিক আছে, বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার, সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে। এছাড়া বেসিক কনসেপ্ট অফ ভার্ব, সেই ভিডিওটা দেখবে। এবং তাছাড়া এই যে ভোকাব পার্টের জন্য রুট ওয়ার্ড ধরে ধরে যে সায়েন্টিফিক ওয়েতে যে আমাদের ভোকাব করতে হয়, একটা ভোকাব তুমি ইংরেজিতে লক্ষাধিক ওয়ার্ড রয়েছে, প্রায় গাদা গাদা ওয়ার্ড রয়েছে, এত কিন্তু মুখস্থ রাখা সম্ভব না। কিন্তু আমরা যদি একটু সায়েন্টিফিক ওয়েতে, আমরা যদি একটু বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে আমরা এটিমোলজি যেটাকে বলা হয়, ঠিক আছে, আমরা যদি একটু সায়েন্টিফিক ওয়েতে আমরা ভোকাব মুখস্থ করি বা রুট ওয়ার্ড ধরে ধরে করি, তাহলে একটা রুট ওয়ার্ড জানলে ওইখান থেকে অনেকগুলো রুট ওয়ার্ড আমরা পাবো। সুতরাং দেখবে সমস্ত ক্লাস তোমাদের অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, চেষ্টা করবে ওই ক্লাসগুলো প্রত্যেকটা খুব ভালো করে দেখার, এবং সেই ক্লাসগুলো দেখার পর তুমি দেখবে এইগুলো আরও ভালো করে বুঝতে পারবে। থ্যাংক ইউ, আজকের মতো তোমাদের জন্য এটুকুই।